বন্ধুরা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে জমির মধ্যে অথবা টবের মধ্যে প্রতিস্থাপন করা বেগুন গাছগুলির মধ্যে সেইভাবে ফুল আসছে না। গাছের মধ্যে অল্প কিছু ফুল এলেও সেই ফুলগুলি ফলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। ফলে দিনের পর দিন কেটে যাচ্ছে, বেগুন গাছ থেকে তোমরা সঠিকভাবে ফলনকে পেতে পারছো না। বেগুন গাছের পাতা এই সময় হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাওয়ার ফলে গাছগুলি দুর্বল হয়ে ধীরে ধীরে মারা যেতে শুরু করছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো, বেগুন গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং নানান ধরনের খাবারকে গাছে প্রয়োগ করার সত্ত্বেও কেন এই সমস্যাগুলি বেগুন গাছের মধ্যে হচ্ছে, বা কিভাবে এই সমস্যার সমাধানগুলিকে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে করতে পারবো। গাছের মধ্যে কিভাবে আমরা প্রচুর পরিমাণে বেগুনকে ফলাতে পারবো। তো তোমাদের বেগুন গাছের মধ্যেও যদি এই সমস্ত সমস্যা এই সময় হয়ে থাকে এবং তোমরাও যদি এই দুটি প্রশ্নের উত্তরকে জানতে চাও, যদি বেগুন গাছের মধ্যে হওয়া এই সব সমস্যাকে তোমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে দূর করতে চাও, তাহলে এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো বেগুন গাছের মধ্যে হওয়া এই সব সমস্যার সমাধান আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করব, কিভাবে আমরা বেগুন গাছের মধ্যে মাত্র 20 দিনে প্রচুর পরিমাণে বেগুনকে ফলাতে পারবো, কোন কোন কারণে এই সব সমস্যা আমাদের বেগুন গাছের মধ্যে এই সময় দেখা যাচ্ছে। তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার বেগুন গাছটাকে দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেগুন গাছটা কিন্তু 20 থেকে 25 দিন আগে আমি প্রতিস্থাপন করেছি এবং 20 থেকে 25 দিনের মধ্যেই আমার বেগুন গাছের মধ্যে নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালা কিন্তু বৃদ্ধি হতে শুরু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু ফুল আসতেও শুরু করেছে। প্রত্যেকটা পাতা সবুজ চকচক করছে এবং গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু সমস্যা বলতে আমার কিছুই নেই। তো তোমরাও যদি চাও তোমাদের বেগুন গাছগুলোকে এই সময় আমার মতন সুস্থ সবল এবং সতেজ রাখতে, বেগুন গাছের পাতাকে তোমরা সবুজ চকচকে রাখতে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা ফুল এবং ফলকে আনতে, তাহলে প্রথম যেটা করতে হবে তোমাদের, সেটা হলো তোমাদের বেগুন গাছের মধ্যে 6 থেকে 7টা পাতা যখন চলে আসবে বা বেগুন গাছগুলোর বয়স যখন 20 থেকে 25 দিন হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের বেগুন গাছের এই ডগাটাকে তোমাদের কিন্তু এইভাবে কিন্তু পিঞ্চ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেগুন গাছের ডগাটাকে পিঞ্চ করে দিলাম। এক্ষেত্রে যেটা হবে, বেগুন গাছের মধ্যে এই যে ছোট ছোট ডালপালাগুলো বৃদ্ধি হচ্ছে, সেই ডালপালাগুলো কিন্তু দ্রুত হারে ঝাঁকড়া হতে শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন ডালপালা থেকে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করবে। তোমরা এই সময় অনেকেই যে বলছো যে তোমাদের বেগুন গাছগুলো বৃদ্ধি হচ্ছে কিন্তু বেগুন গাছের মধ্যে ফুল আসছে না বা সঠিকভাবে তোমরা গাছ থেকে ফলনকে পেতে পারছো না, তো শুরুতেই যদি এই কাজটাকে তোমরা করে দাও, তাহলে বেগুন গাছগুলো যেমন দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে, তেমন কিন্তু প্রত্যেকটা বেগুন গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকে আনতে পারবে। কিন্তু বন্ধুরা, সেই ফুলগুলো থেকে আমরা তখনই সঠিকভাবে ফল পাবো যখন সেই ফুলগুলো ঝরা বন্ধ হবে বা আমাদের গাছ যখন সুস্থ থাকবে। কারণ এই সময় আমরা অনেকেই দেখছি বেগুন গাছের মধ্যে ফুল এলেও সেই ফুল কিন্তু অধিকাংশই গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বেগুন গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে। ফলে গাছগুলি দুর্বল হয়ে পড়ছে, সঠিকভাবে গাছ থেকে কিন্তু আমরা ফলনকে পেতে পারছি না। তো এই সমস্যাগুলি হওয়ার কারণ বন্ধুরা, পোকামাকড়ের আক্রমণ। যখন আমাদের গাছের মধ্যে ফুল আসতে শুরু করে বা যখন গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকে, তখন নানান ধরনের পোকা কিন্তু বেগুন গাছের মধ্যে আক্রমণ করতে দেখা যায়। তার ফলেই আমাদের বেগুন গাছের ফুলগুলি সঠিকভাবে ফলে পরিণত হওয়ার আগেই যেমন গাছ থেকে ঝরতে আরম্ভ করে, তেমন গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় এবং ধীরে ধীরে গাছগুলি মারা যেতে শুরু করে। তো এই সমস্যা থেকে
থেকে মুক্তি পেতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু বেগুন গাছ থেকে এই সময় সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে হবে। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি ঘরোয়া কীটনাশককে বাড়ির মধ্যে তৈরি করে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করার পাশাপাশি বেগুন গাছের মধ্যে যদি এই সময় একটি ঘরোয়া কীটনাশককে নিয়মিত প্রয়োগ করতে থাকি, তাহলে এই সমস্ত সমস্যা যেমন দূর হবে, তেমন বেগুন গাছের মধ্যে থেকে আমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। তো বন্ধুরা, কোন ধরনের কীটনাশককে আমরা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করব? তো আমার হাতে তোমরা যে কীটনাশকটিকে দেখতে পাচ্ছ, এই কীটনাশকটিকে যদি আমরা একটিবার বাড়ির মধ্যে তৈরি করে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের বেগুন গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু আমরা দমন করতে পারবো। বন্ধুরা, এই কীটনাশকটিকে তৈরি করতে যেমন আমাদের 1 টাকাও খরচ হবে না, তেমন এই কীটনাশকটিকে গাছের মধ্যে প্রয়োগ করলে শুধুমাত্র আমরা গাছ থেকে পোকামাকড়কে দূর করা নয়, তার সঙ্গে সঙ্গে বেগুন গাছের ফুল ঝরে পড়া, বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং বেগুন গাছ ঝিমিয়ে মারা যাওয়ার সমস্যাকেও আমরা কিন্তু নিমেষেই দূর করতে পারবো। কিন্তু এই কীটনাশকটিকে কিভাবে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে বা এই কীটনাশকটিকে তৈরি করতে কোন কোন উপকরণ আমাদের লাগবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের বেগুন গাছের জন্য এই ঘরোয়া কীটনাশকটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা রসুন। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি মাঝারি সাইজের রসুনকে কিন্তু সংগ্রহ করে নিয়েছি। আমরা সকলেই জানি এই রসুনের মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে যেমন সাহায্য করে, তেমন গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকেও কিন্তু দূর করে। শুধুমাত্র তাই নয়, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের ফুল ফল ঝরে যাওয়াকেও কিন্তু বন্ধ করে এই রসুন। তো এই রসুনকে আমাদের সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, রসুনটাকে কিন্তু আমাদের মিক্সির মধ্যে পেস্ট করতে হবে, নাহলে এইভাবে আমাদের কিন্তু রসুনটাকে একটুখানি ঠুকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রসুনটাকে হামাল দিস্তার মধ্যে ঠুকে নিচ্ছি। তো রসুন যখন ঠোকা হয়ে যাবে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, শুরুতেই কিন্তু আমাদের দুটো পাত্রকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো পাত্রকে এখানে নিয়ে নিয়েছি এবং দুটো পাত্রের মধ্যে আমরা যেটা করব 250 ml করে কিন্তু জল নিয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে 250 ml এবং এই পাত্রের মধ্যে আমি কিন্তু 250 ml জলকে নিয়ে নিয়েছি। তো এই দুটো পাত্রের মধ্যে জল নিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের এই ঠুকে রাখা রসুনকে আমাদের একটি পাত্রের জলের মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রসুনকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর তার সঙ্গে সঙ্গে আমাদের যে অপর পাত্রটি আছে, অপর পাত্রের জলের মধ্যে আমাদের কিন্তু এই পেঁয়াজের খোসাকে কিন্তু কিছুটা নিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি 4 থেকে 5টা পেঁয়াজের খোসাকে আমি সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দিলাম। তো এই পেঁয়াজের খোসাগুলোকে এবং তার সঙ্গে সঙ্গে এই রসুন মিশ্রিত জলটাকে আমাদের তৈরি হওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 4 ঘন্টা পর এবং 4 ঘন্টার মধ্যে আমাদের এই দুটো দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রসুন ভিজিয়ে আমি দ্রবণটা তৈরি করতে দিয়েছিলাম, সেই দ্রবণটা কিন্তু একটু ঘোলাটে বর্ণ ধারণ করেছে, যার ফলে আমরা বুঝতে পারছি এই দ্রবণটা কিন্তু সঠিকভাবে তৈরি হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানোর জলটাও আমাদের কিন্তু সম্পূর্ণ তৈরি। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের কিন্তু আরেকটি পাত্র এবং ছাঁকনি নিয়ে আমাদের এই দ্রবণগুলোকে কিন্তু একটি একটি করে ছেঁকে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পেঁয়াজের খোসাগুলোকে আমি কিন্তু ছেঁকে ফেললাম এবং এই দ্রবণটা দেখো লালচে আকার কিন্তু ধারণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, রসুন ভেজানো জলটাকেও কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে। তো এই যে আমরা দুটি দ্রবণকে একসঙ্গে মিশিয়ে ফেললাম, এটি একটি সালফার যুক্ত দ্রবণ কিন্তু তৈরি হলো এবং এই দ্রবণটাকে আমাদের একটি কীটনাশকের রূপ দিতে হতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো শুরুতেই কিন্তু আমাদের হাফ চামচ বেকিং সোডাকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ বেকিং সোডাকে নিয়ে নিয়েছি। এক্ষেত্রে অনেকে তোমরা জিজ্ঞেস করো যে খাবার সোডা ব্যবহার করতে পারবে কিনা। তো বন্ধুরা, খাবার সোডা না ব্যবহার করে বেকিং সোডা ব্যবহার করলেই কিন্তু তোমরা সঠিক বেনিফিট পেতে পারবে।
তো তোমরা হাফ চামচ বেকিং সোডাকে সুন্দরভাবে কিন্তু প্রথমেই এই জলটার সঙ্গে কিন্তু গুলে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেকিং সোডাকে জলটার সঙ্গে গুলে নিলাম। এরপর আমাদের এই বেকিং সোডা দেওয়ার পর যে জিনিসটাকে এই দ্রবণটার সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হলুদ। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ হলুদকে দিয়ে নিয়েছি। তো রান্নাঘর থেকে আমরা এটিকেও বিনামূল্যে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। এই 1 চামচ হলুদকে এই দ্রবণের মধ্যে দেওয়ার পর আমাদের কিন্তু এই দ্রবণটাকে সুন্দরভাবে কিন্তু আবার একটুখানি গুলে নিতে হবে, যাতে সম্পূর্ণ এই হলুদটা আমাদের এই দ্রবণটার সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হলুদটাকে সম্পূর্ণভাবে গুলে নিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের 1 চামচ যে কোনো শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট পাউডার আমাদের কিন্তু এই দ্রবণটার সঙ্গে ভালো করে গুলে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচ শ্যাম্পুকে নিয়েছি এবং শ্যাম্পুকে নিয়ে আমি কিন্তু এই দ্রবণটার মধ্যে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দ্রবণটাকে সুন্দরভাবে কিন্তু গুলে একটা ফেনা সৃষ্টি করে ফেলেছি। তো এরপর যেটা করতে হবে এই দ্রবণটাকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, কিন্তু তার আগে আমাদের এই দ্রবণটার সঙ্গে আরো কিন্তু আমাদের 500 ml জল মিশিয়ে পাতলা করে নিতে হবে, কারণ এই দ্রবণটাকে গাছের মধ্যে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। তোমরা দেখতে পেলে আমি কিন্তু 500 ml জল মিশিয়ে আবার কিন্তু দ্রবণটাকে একটু সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের একটা অন্য পাত্রের মধ্যে আবার ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা হলুদের কুচো আমাদের স্পেয়ার মেশিনের মধ্যে আটকে নজেল খারাপ না করে ফেলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কীটনাশকটিকে সুন্দর করে আবার একটি অন্য পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিচ্ছি এবং ছাঁকা হয়ে গেলে আমাদের কিন্তু এই কীটনাশকটিকে একটি স্পেয়ার মেশিনের মধ্যে ভরে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা যে কোনো ঘরোয়া কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের সকলের মনে যে প্রশ্নগুলি সবার আগে আসে সেগুলি হলো এই কীটনাশকগুলি থেকে আমাদের সঠিক বেনিফিট পেতে হতে গেলে আমাদের এই কীটনাশকগুলিকে কোন সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, বা এই কীটনাশকটিকে আমাদের কতদিন ছাড়া ছাড়া গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা শুরুতেই বলে রাখা ভালো এই কীটনাশকটিকে গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু রেস্ট্রিকশন নেই। তোমরা সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো সময় তোমরা যদি এই কীটনাশকটিকে বেগুন গাছের মধ্যে প্রয়োগ করো তাহলে কিন্তু সঠিক বেনিফিট তোমরা লক্ষ্য করতে পারবে। কিন্তু বন্ধুরা একটা কথাকে মাথায় রাখতে হবে, বেগুন গাছের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু এই কীটনাশকটিকে তোমাদের 2 দিন অন্তর অন্তর কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে থাকতে হবে। যদি বেগুন গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ কম হয় বা ফুল ঝরে পড়ার সমস্যা কম থাকে তাহলে 4 থেকে 5 দিন ছাড়া ছাড়া তোমরা কিন্তু এই কীটনাশকটিকে 5 বার প্রয়োগ করতে পারো। তাহলেই কিন্তু তোমরা দেখবে সমস্ত ধরনের পোকামাকড় যেমন দূর হবে তেমন তোমাদের বেগুন গাছের ফুল ঝরে পড়াও কিন্তু বন্ধ হবে, গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হবে এবং মাত্র 20 দিনে তোমরা তোমাদের বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলনকে পেতে পারবে। কিন্তু কিভাবে এই কীটনাশকটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কীটনাশকটিকে আমার বেগুন গাছের মধ্যে প্রয়োগ করছি। আমাদের যেটা করতে হবে বেগুন গাছের পাতা উল্টে আমাদের কিন্তু বেগুন গাছের পাতার নিচে যেমন স্প্রে করতে হবে তেমন গোটা বেগুন গাছটাকে এই কীটনাশকটাকে দিয়ে কিন্তু চান করিয়ে দিতে হবে। এই কীটনাশকটি মাটির মধ্যে একটু আধটু পড়লেও কোনো ধরনের বন্ধুরা সমস্যা নেই। তো এইভাবে যদি আমরা বেগুন গাছের মধ্যে এই কাজগুলিকে এই সময় করতে পারি তাহলে কিন্তু আমাদের যেসব বেগুন গাছের মধ্যে আমরা ফুল ঝরে পড়ার সমস্যাকে লক্ষ্য করতে পারছি, যেসব বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, যেসব বেগুন গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না বা বৃদ্ধি হলেও গাছের মধ্যে ফুল আসছে না, সেই সমস্ত সমস্যাকে কিন্তু আমরা এই একটি দ্রবণকে প্রয়োগ করেই সমাধান করতে পারবো। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।